ভারতীয় গোয়েন্দা গল্পের ধারায় ফেলুদা চরিত্র সবচেয়ে জনপ্রিয় চরিত্র হয়ে উঠেছে। যদিও তার আগে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সৃষ্ট ব্যোমকেশ বক্সী বেশ জনপ্রিয় ছিল। বাঙালি সাহিত্য পাঠকদের মধ্যে এমন পাঠক পাওয়া যাবে না যারা ব্যোমকেশ বক্সীর গল্প পাঠ করেননি। বাংলা সিনেমার ক্ষেত্রে সত্যজিৎ রায় সম্ভবত প্রথম ব্যোমকেশ বক্সীকে চলচ্চিত্রের পর্দায় নিয়ে আসেন। সেই ছবির নাম ছিল চিড়িয়াখানা। ব্যোমকেশ চরিত্রে অভিনয় করেছিলেন উত্তম কুমার। এই ছবি মুক্তি পাওয়ার পর কিছুদিনের মধ্যে মহিলা পরিচালক এবং অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী মঞ্জু দে সজারুর কাঁটা গল্পটি সিনেমার পর্দায় নিয়ে এসেছিলেন। এই ছবিটি সে সময় জনপ্রিয় হয়ে উঠেছিল। পরে অবশ্য এই ছবিটিকে নিয়ে তেমন আলোচনা বা আগ্রহ দেখা যায়নি। শোনা যায় দেশ পত্রিকার প্রখ্যাত সম্পাদক সাগরময় ঘোষ প্রথম একদিন একটা পার্টিতে সত্যজিৎ রায়কে অনুরোধ করেন গোয়েন্দা গল্প লেখার জন্য। সত্যজিৎ সে সময় আকাশ থেকে পড়েছিলেন। তিনি কোনোদিন ভাবেননি যে এইরকম গোয়েন্দা গল্প তিনি লিখবেন। তবে সাগরময় ঘোষের বারবার অনুরোধের কারণে তিনি ফেলুদার গল্প লিখতে বাধ্য হয়েছিলেন। প্রথম গল্পটি অবশ্য কিশোরদের জন্য বিখ্যাত সাহিত্য পত্রিকা সন্দেশে প্রকাশ হয়েছিল। 1974 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়ের সরকারের অর্থানুকূল্যে সোনার কেল্লার ছবিটি মুক্তি পায়। এই ছবির ফেলুদা হয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। জটায়ু চরিত্রে অভিনয় করেছিলেন সন্তোষ দত্ত। তোপসের চরিত্রে নির্বাচিত হয়েছিলেন সিদ্ধার্থ চ্যাটার্জি। এই তিনজন পরবর্তী ছবি জয় বাবা ফেলুনাতেও ছিল। ছবিটি মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে বিপুল জনপ্রিয়তা অর্জন করে। মূলত কিশোরদের জন্য লেখা গোয়েন্দা গল্প বাঙালি দর্শকদের সর্বস্তরে আলোড়ন ফেলে দিয়েছিল। গল্পে এক কিশোর মুকুলের জাতিস্বর হওয়ার আয়রনি ছিল। সেই সূত্রে একজন প্যারাসাইকোলজিস্ট কিশোর মুকুলকে নিয়ে রাজস্থান ভ্রমণে গিয়েছিলেন সোনার কেল্লার খোঁজে। অন্যদিকে দুজন খারাপ মানুষ গুপ্তধনের সন্ধানে মুকুলদের পেছনে ধাওয়া করেছিল, আর ফেলুদাকেও যেতে হয়েছিল এইসব জটিল রহস্যের পর্দা ফাঁস করার জন্য। পরবর্তী সময় ফেলুদা কাহিনী প্রায় প্রতি বছর দেশ পত্রিকায় শারদ সংখ্যায় প্রকাশ পেত। সেখানে ফেলুদার যেসব ছবি বেরোতো তার সঙ্গে সৌমিত্র চট্টোপাধ্যায়ের চেহারার একটু মিল খুঁজে পাওয়া যায়। 1979 সালে জয় বাবা ফেলুনার ছবিটি সত্যজিৎ রায়ের পরিচালনায় মুক্তি পেয়েছিল। এই ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায় এবং সন্তোষ দত্ত একই চরিত্রে অভিনয় করেন। তোপসের চরিত্রাভিনেতা ছিলেন সিদ্ধার্থ চ্যাটার্জি। এরপর সন্তোষ দত্তর মৃত্যু হলে সত্যজিৎ রায় বলেছিলেন ফেলুদা কাহিনী তিনি আর ছবির জগতে আনবেন না। তার প্রধান কারণ সন্তোষ দত্ত ছাড়া জটায়ু করবার জন্য অন্য কোনো অভিনেতাকে তিনি খুঁজে পাচ্ছিলেন না। তবে 2003 সালে সন্দীপ রায়ের পরিচালনায় বোম্বাইয়ের বোম্বেটে ছবিটি মুক্তি পায়। এই ছবিতে ফেলুদা চরিত্রে অভিনয় করেন সব্যসাচী চক্রবর্তী। জটায়ু চরিত্রে এলেন বিভু ভট্টাচার্য। যদিও এর আগে দূরদর্শনের জন্য নাটকের মানুষ বিভাস চক্রবর্তী ফেলুদা কাহিনী চিত্রায়িত করেছিলেন। সেই ছবিতে ফেলুদা করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। পরবর্তী সময়ে এই চরিত্রে আরও অনেক অভিনেতা অভিনয় করেছেন। যেমন হিন্দি ফেলুদা কাহিনীতে ফেলুদা হয়েছিলেন শশী কাপুর। শোনা যায় ফেলুদা চরিত্রে অভিনয় করবার জন্য অমিতাভ বচ্চনও আগ্রহী ছিলেন। তিনি বারবার বলতেন এইটা আমার কাছে এক স্বপ্নের চরিত্র। একইভাবে আরও অনেক বড় বড় অভিনেতা এই চরিত্রের জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন। শশী কাপুরকে এই চরিত্রে নির্বাচন করার জন্য বেশ সমালোচনা হয়েছিল। সন্দীপ রায় প্রায় সবসময় সব্যসাচী চক্রবর্তীর উপর ভরসা রাখতে পেরেছিলেন। যদিও সৌমিত্র চট্টোপাধ্যায়ের ফেলুদা দেখার পর অনেক দর্শক প্রথম দিকে একেবারেই সব্যসাচীকে মেনে নিতে পারেনি। মেনে নিতে না পারার পেছনে অনেক কারণ ছিল, সেই কারণগুলো বোঝার চেষ্টা করব আমরা। এই গল্পে ওই একই চরিত্রে টোটা রায়চৌধুরীকেও অভিনেতা হিসেবে আমরা দেখেছি। সম্ভবত আরও কেউ কেউ এই চরিত্রে অভিনয় করেছেন। এবার আমরা মূল বিষয়ে চলে আসব। সেটা হলো শিল্পকর্ম কি টেকনিক সর্বস্ব?
সিনেমার মতন একটি গুরুত্বপূর্ণ শিল্প মাধ্যম, যাকে পদে পদে যন্ত্রের সাহায্য নিতেই হয়, তাহলে কি বলতে হবে সিনেমা যন্ত্র সর্বস্ব? সত্যজিৎ রায় বলতেন, আমরা যেমন কলম দিয়ে গল্প লিখি, সিনেমায় গল্প বলতে গেলে ক্যামেরার প্রয়োজন। তাই বলে ক্যামেরাকে মাথার ওপর স্থান দেওয়াটা ঠিক নয়। প্রখ্যাত চলচ্চিত্র সমালোচক এবং গবেষক মারিস সিটন টালিগঞ্জের স্টুডিওর দুর্দশা দেখে অবাক হয়ে বলেছিলেন, এইখানে কিভাবে অযান্ত্রিকের মতো ছবি তৈরি হলো? ঋত্বিক ঘটক বলতেন, সিনেমা তৈরি করা যায় না, কবিতার মতো সিনেমাও সৃষ্টি হয়, যা যন্ত্রের যন্ত্রণা নিয়ে গড়ে উঠতে পারে না। সত্যজিৎ বাবু দুটি ফেলুদা গল্পের কাজ এবং ব্যোমকেশ বক্সীকে নিয়ে একটি মাত্র চলচ্চিত্র নির্মাণ করতে গিয়ে টেকনোলজির ফাঁদে পা বাড়াননি। চিত্রনাট্য লেখার সময় থেকে শুটিং পর্ব, এডিটিং, কোথাও মনে হবে না এই নির্মাণের পেছনে যন্ত্রের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। শর্ট টেকিংয়ের সময় তিনি লক্ষ্য রাখতেন ক্যামেরার দৃষ্টিকোণ বদলে যাবার সঙ্গে সঙ্গে যেন জার্ক না আসে। ক্যামেরা যখন প্যান করছে তখনও তিনি বলতেন, এটা যেন খুব সাবলীল এবং স্বাভাবিক হয়, দর্শকদের মস্তিষ্কে কোনোভাবেই আঘাত করা যাবে না। সোনার কেল্লার গল্প যখন রাজস্থানে গিয়ে পৌঁছলো, আমরা দেখলাম রাজস্থানের প্রাকৃতিক সৌন্দর্য, জনজীবন, ওখানকার মানুষদের চারিত্রিক গঠন, লোকশিল্পের পরিচয় ছবির মধ্যে ব্যঞ্জনাময় হয়ে উঠল। আমরা ভুলে গেলাম গল্পটা একটা ক্রাইম থ্রিলার। একইভাবে জয় বাবা ফেলুনাতেও দেখা গেল বেনারসের প্রাকৃতিক সৌন্দর্য, জনজীবন, সংস্কৃতি ছবির পরতে পরতে ফুটে উঠল। গল্পটা হয়ে উঠল বেনারসের আর এক পরিচয়। এটাই তো শিল্প। গল্পটা যেখানে ঘটছে সেই অঞ্চলের পরিচয় যদি না থাকে, তাহলে গল্প হয়ে যাবে সমাজ ও জনজীবন বিচ্ছিন্ন নিরালম্ব একটা কিছু। পরবর্তী ফেলুদা কাহিনী নিয়ে যতগুলো ছবি হয়েছে, সেই সব ছবিতে আমরা এই দিকটা পরিবেশের বিশ্বাসযোগ্যতা ও শিল্পময় হতে দেখিনি। অঞ্চল এবং পরিবেশ প্রকৃতির যেসব ছবি এসেছে সেগুলো ছিল একেবারেই যান্ত্রিক। এবার যদি অভিনয়ের কথায় উঠে আসে, তাহলে দেখা যাবে যে প্রধান চরিত্রগুলো যেমন ফেলুদা, লালমোহন গাঙ্গুলি, তোপসে আপাদমস্তক বাঙালি চরিত্র হয়ে উঠেছে। ফেলুদাকে আমরা কখনো দুর্ধর্ষ ডিটেকটিভ বা গোয়েন্দা হিসেবে দেখি না। তিনি নাম, যশ, অর্থ, প্রতিপত্তির জন্য রহস্যের সমাধান করতে এগিয়ে আসেননি। আদর্শবাদ ফেলুদাকে বেশিরভাগ ক্ষেত্রে তার কাজে এগিয়ে দেয়। তিনি কোনোভাবেই অর্থলোলুপ নয়, তথাকথিত টিপিক্যাল পেশাদারও নয়। ব্যোমকেশ বক্সীর মতো ধুতি পাঞ্জাবি পরেন না, তবে তিনি পাজামা পাঞ্জাবি পরেন, চাদর ব্যবহার করেন। 70-এর দশকের আধুনিক বাঙালি যুবকদের মতো পোশাক পরিচ্ছদ ব্যবহার করেন। তিনি প্রখর বুদ্ধির অধিকারী, জ্ঞান বিজ্ঞানের নানা বিষয়ে তার আগ্রহ রয়েছে, মগজাস্ত্র ব্যবহার করতে বেশি পছন্দ করেন। হিন্দি সিনেমার নায়কদের মতোই ঢিসুম ঢিসুম করাতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন না, তবে শরীরচর্চা করেন। কিন্তু তিনি বডি বিল্ডার নন, বক্সারও নন। পৃথিবীর বিভিন্ন দেশের গোয়েন্দা গল্পের গোয়েন্দাদের মধ্যে ফেলুদাকে কখনো খুঁজে পাওয়া যাবে না। ফেলুদা যেমন সুদর্শন, গ্ল্যামারাস, তাকে যে কোনো যুবতী প্রেমে পড়ে যেতে বাধ্য, অথচ এই মানুষটি প্রয়োজনে দুষ্ট লোককে শারীরিক কসরত করে জব্দ করতেও পারেন। তবে তার মধ্যে রয়েছে রসবোধ। এই চরিত্রে অভিনয় করতে গিয়ে সৌমিত্র চ্যাটার্জি প্রকৃত অর্থে সত্যজিতের মানুষপুত্র ফেলুদা হয়ে উঠতে পেরেছিলেন। তাই আপামর বাঙালি দর্শক সন্তোষ দত্ত এবং সৌমিত্র চট্টোপাধ্যায়কে ছাড়া ফেলুদা কাহিনীতে অন্য কাউকে কল্পনা করতে পারেন না। সৌমিত্র চট্টোপাধ্যায়ের বুদ্ধিদীপ্ত অথচ জীবন্ত অভিনয় ফেলুদা চরিত্রকে দর্শকদের কাছে রক্ত মাংসের বিশ্বাসযোগ্য করে তুলেছিল। আমরা দেখলাম যে সন্দীপ রায় ফেলুদাকে আধুনিক ভারতবর্ষের প্রেক্ষাপটে এনে ফেলেছেন। তার পরিচালিত ফেলুদা চরিত্রটি হয়ে উঠল অনেকটাই অবাঙালি, বেশ কর্কশ, মারকুটে, শারীরিক বলপ্রয়োগ করতে দ্বিধাগ্রস্ত নয়। সব্যসাচী চক্রবর্তীর মুখমণ্ডল পেলবতাহীন। আচরণগতভাবেও এই ফেলুদা অনেক বেশি যান্ত্রিক। কমার্শিয়াল হিন্দি ছবির নায়কের সঙ্গে এই ফেলুদার অনেকটাই সাদৃশ্য দেখা গেল।
এই ফেলুদার মগজাস্ত্র তেমনভাবে শক্তিশালী নয়, বরং তিনি অ্যাকশন করতে সব সময় মুখিয়ে থাকেন। শোনা যায় সত্যজিৎ রায়ের ফেলুদাকে যুগোপযোগী করতে গিয়ে এইসব পরিকল্পনা সন্দীপ রায় নিজেই নিয়েছিলেন। আমাদের মনে হয় এর পেছনে প্রযোজকদের নির্দেশও ছিল, উদ্দেশ্য বাণিজ্য করা। যেমন টোটা রায়চৌধুরী অভিনীত ফেলুদাকে অনেক বেশি বাচাল মনে হয়েছে। প্রখর বুদ্ধির অধিকারী হয়ে ওঠার কথা পরিচালককে মনেই করেননি। যেমন ধরুন সিধু চ্যাটার চরিত্রে সত্যজিৎ হারীন্দ্র চট্টোপাধ্যায়কে নির্বাচন করেছিলেন, আর বিভাস চক্রবর্তী একই চরিত্রে মনোজ মিত্রকে ব্যবহার করে বোকামির পরিচয় দিয়েছেন। লালমোহন গাঙ্গুলির চরিত্রে সন্তোষ দত্তর পাশে বিভু ভট্টাচার্য, রবি ঘোষ, অনুপ কুমারদের কোনোভাবেই ভাবা যায় কি? রবি ঘোষ, অনুপ কুমাররা বড় মাপের অভিনেতা হওয়া সত্ত্বেই এই চরিত্রের জন্য একেবারেই মানানসই ছিলেন না। বিভু ভট্টাচার্যকে লালমোহন গাঙ্গুলির চরিত্রে নিছক একজন কমেডিয়ান ছাড়া অন্য কিছু ভাবা যায় না। শাশ্বত চট্টোপাধ্যায় তোপসে যথাযথ। সন্দীপ রায় দুর্ভাগ্য যে তিনি উৎপল দত্ত, কামু মুখার্জিদের মতো অভিনেতাদের এই সময় খুঁজে পাননি। বাংলা চলচ্চিত্রে বন্ধা দশা চলছে। এই প্রসঙ্গে একটি কথা বলতেই হবে, সন্দীপ রায় নাকি অনেক বেশি টেকনিক্যাল পরিচালক। সিনেমার টেকনোলজিকে ব্যবহার করার ক্ষেত্রে সন্দীপ রায় অনেক বেশি দক্ষ, প্রচার বেশ সুকৌশলে করা হয়েছে। কিন্তু তার পরিচালিত ফেলুদা কাহিনী কতটা শিল্পসম্মত হয়ে উঠতে পেরেছে এর আলোচনা একেবারেই করা হয় না। একজন সম্পূর্ণ অভিনেতা হয়ে ওঠার প্রচেষ্টা আমরা কি সব্যসাচী চক্রবর্তীর মধ্যে দেখতে পাই? এখানেই তো সৌমিত্র চট্টোপাধ্যায় কয়েক হাজার মাইল এগিয়ে রয়েছেন। এইসব কারণেই আমরা বলতে পারি সোনার কেল্লা এবং জয় বাবা ফেলুনাথ ক্লাসিক ছবির পর্যায়ে উন্নীত হতে পেরেছে, আর যুগোপযোগী হয়ে ওঠার তাগিদে পরবর্তী সময়ে ফেলুদা সিরিজ বাণিজ্যিক হওয়ার সাধনা করে গেছে। এইখানেই বাণিজ্যের সঙ্গে শিল্পের বিরোধ। ধরুন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সপ্তপদী সিনেমাটা যদি আবার রিমেক করা হয়, তাহলে কি ওই ছবিটাকে যুগোপযোগী করার বাণিজ্যিক প্রয়োজনে কৃষ্ণেন্দু চরিত্রটাকে বদলে দিতে হবে, কিংবা রবীন্দ্রনাথের গোড়া গল্পটাকেও বদলে নিতে হবে? সাধারণ মাপের এবং মানের বেশ কিছু পরিচালক এই কাণ্ডটাই তো করেছেন। যেমন আমরা চোখের বালিতে চোখ ঝলসানো সেটিং, পোশাক পরিচ্ছদ দেখলাম। ওই ছবির একজন অভিনেতাও রবীন্দ্রনাথের গল্পের বিশ্বাসযোগ্য চরিত্র হয়ে উঠতে পারেননি। সবশেষে কথা বলতেই হবে, সত্যজিতের ফেলুদাকে আমরা বাঙালি বলেই বিশ্বাস করে এসেছি। সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনয় এই বাঙালি ফেলুদা চিরকাল বেঁচে থাকবেন।